হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এর আগের পর্বে আপনারা বিক্রমের সাথে ঘটে যাওয়া ঘটনা শুনেছেন, কিন্তু আজ আমি আপনাদেরকে তারপরে কি হলো সেই ঘটনাটা বলবো। তাই কানে হেডফোনটা লাগিয়ে বসুন। আমি অর্জুন আপনার সাথে। আপনারা শুনছেন ভূতের বাসা ইউটিউব চ্যানেল থেকে একটি ঘটনা, এক রাতের আতঙ্ক, পর্ব 2। অফিস থেকে বের হয়ে আজ অন্য রাস্তা ধরে বাড়ি যাচ্ছি। মনে ভয় তো আছে, কালকের ঘটনাটা তো আর স্বাভাবিক ছিল না। আমি চোখ খুলিনি বলে বেঁচে গেছি। চোখ খুললে যে কি দেখতাম ঠাকুর জানে। মনে মনে ভাবছি এইসব। ঠিক তখনই আমি লক্ষ্য করি আমার শরীরটা যেন ভার হয়ে আসছে, চোখের সামনে একটা অন্ধকার হয়ে আসছে। আমি ভাবছি এইসব কি হচ্ছে আমার সাথে। গাড়ি চলে চলতে কানের পাশ থেকে হাওয়া বয়ে যাচ্ছে। ঠিক তখনই আমি একটা কথা শুনতে পেলাম, খুব আস্তে করে। বিক্রম, বাড়ি যাচ্ছিস? যাস না, আজ তোর জন্য সে অপেক্ষা করছে। এই কথাটা শোনা মাত্রই আমার শরীরটি ঝাঁকুনি দিয়ে উঠল। আমি ব্রেক করে দাঁড়িয়ে পড়লাম। পিছনে ফিরে দেখলাম কেউ নেই। আমি আওয়াজ দিলাম, কে আছো? কেউ নেই, কোনো উত্তর ছাড়া আসলো না। আমি আবারও বললাম, কে কে আছো? আমার সাহস হচ্ছে না বাড়ির দিকে যাওয়ার, কিন্তু থাকবো কোথায়? রাত তো অনেক হতে চললো। কোনো উপায় মাথায় আসলো না। তাই বাড়ির দিকে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। বাইক স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির সামনে পৌঁছে গেলাম, কিন্তু ঘরে ঢোকার সাহস হচ্ছে না। তা কোনো মতো মনে সাহস জাগিয়ে তালা খুলে ঘরে ঢুকি, লাইট জ্বালিয়ে দিই, সোফায় বসে চিন্তা করতে থাকি। কে আমাকে এই কথাটা বললো যে যাস না বাড়িতে, সে তোর জন্য অপেক্ষা করছে? কে বলতে পারে আমাকে এই কথাটা? আমার আগে পিছনে তো সেখানে কেউ ছিল না, পুরো রাস্তায় পুরো জনমানবহীন, কোনো লোক ছিল না, কিন্তু কে বললো কথাটা? আমি ভাবলাম আমার মনের ভুল না তো। আমি তো একটু বেশি ভাবছি, সেই জন্য আমার সাথে এসব হচ্ছে, আমার মাথায় পড়ছে এসব। সব পাত্তা না দিয়ে আমি টিভিতে গান চালিয়ে দিলাম। গান চালিয়ে কাজ করতে শুরু করলাম ঘরের। রান্নাঘরে চলে আসলাম, ভাবছি কি রান্না করবো। মাথায় আসলো খিচুড়ি করি আজ, খুব সহজে হয়ে যাবে, তাড়াতাড়িও হবে। যেমন ভাবা তেমন কাজ। কোনোভাবে কয়েক রকম সবজি কেটে সব কিছু দিয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে। প্রায় 10 মিনিট পর খিচুড়িটি হয়ে গেল। তারাতে খাবারটা বেড়ে খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে বাসন দিয়ে সব শেষ করে ঘড়ির দিকে চোখ গেল, দেখি 11টা বাজে। টিভি অফ করে শুয়ে পড়লাম বিছানাতে। ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। উসপিস উসপিস লাগছে ভিতর থেকে খুব। এদিক ওদিক এদিক ওদিক করছে, কিন্তু ঘুম আসছে না। কিছুক্ষণ যাওয়ার পর চোখটি হয়তো লেগেছে, ঠিক তখনই লাইন চলে গেল। আমি বলতে লাগলাম, আজকে আমার কপালটাই খারাপ। এমনিতেই ঘুম পাচ্ছে না, তার মধ্যে আবার লাইন চলে গেল। কি জ্বালায় পেয়েছিল বাবা। অন্ধকারে কোনোভাবে হাতের হাতের মোমটা খুঁজে পেয়ে জ্বালিয়ে দিলাম। তারপর বিছানাতে শুয়ে পড়লাম। গরমে কি আর ঘুম আসে? আমার মাথা থেকে তখন কালকের ব্যাপারটা পুরো উড়ে গেছে। কিছুক্ষণ আগে যে আমার কানের মধ্যে যে আওয়াজটা আসছিল যে বাড়িতে যাস না, সেটাও আমার মাথার থেকে উড়ে গেছে। কিন্তু সে তো ভুলিনি। এখন শুরু হলো আসল তাণ্ডব। কিছুক্ষণ পর রান্নাঘরে ঝমঝম করে বাসন পড়ে গেল। আমি বললাম, কি হলো? বিড়াল টিড়াল ঢুকলো নাকি? মুখটা হাতে নিয়ে দেখতে গেলাম। রান্নাঘরে ঢুকে আমি পুরো অবাক। কোনো বাসন পড়েনি, সব জিনিস নিজের জায়গায় আছে। ভাবলাম, কি হলো এটা? পাশের বাড়ি বাসন টাসন পড়লাম, সেই আওয়াজ পেয়ে আমার ঘরে রান্নাঘরে আসলাম মনে হয়। আমার ঘরে তো সব ঠিকই আছে। আমি আমার বেডরুমের দিকে পা গেলাম। হলরুমটা পার করার পর হালকা মোমের আলোতে আমি যা দেখতে পেলাম সেটা বিশ্বাসের বাইরে ছিল আমার জন্য। আমি দেখছি আমার বিছানাতে কি জিনিস শুয়ে আছে, পা থেকে মাথা অবধি চাদর দিয়ে ঢাকা। আমি সেই দৃশ্য দেখে নড়তে পারছি না। আমি ভাবছি আমি বাড়িতে তো একা, কিন্তু আমার বিছানাতে কি শুয়ে আছে। এখন অবধি আমার সাথে ঘটে যাওয়া কালকের সব ঘটনা আমার মনে পড়লো। তখনই আমার মনে পড়ে গেল আমার কানে বলা সে কথাটা, যে বাড়িতে যাস না। সে
সে তোর জন্য অপেক্ষা করছে। তাহলে এই সে আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমাকে তো এভাবে ভয় পেলে চলবে না। আমি ভাবলাম এভাবে আর কত ভয় পাবো, এখন আমাকে দেখতে হবে কে আমার ঘরের মধ্যে এসেছে। আমি মনের মধ্যে সাহস জাগিয়ে বিছানার দিকে এগিয়ে গেলাম। সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, কে তুমি? আমার বিছানাতে শুয়ে আছো? জোর গলায় বললাম, কিন্তু কোনো নড়াচড়া নেই, ঠিক যেমন দেখলাম তেমনভাবে শুয়ে আছে। আমি আবার বললাম, এই কে তুমি? আমার বিছানাতে শুয়ে আছো। আমি হাত দিয়ে চাদরটি টান দিলাম, টান দিয়ে মাটিতে ছিটকে পড়ে গেলাম। সেখানে কোনো মানুষ নেই, সেখানে আছে শুধু জমাট বাঁধা রক্ত। বিছানা ভিজে গেছে সে রক্ত দিয়ে, পুরো লাল হয়ে গেছে আমার সেই বিছানাটা। আমি ছিটকে পড়ে যাওয়ার পর আমার মাথাটা উপর দিকে উঠাই, উপরে চোখ যেতেই আমি যা দেখি তা দেখার জন্য আমি কোনোভাবে প্রস্তুত ছিলাম না। আমি দেখছি কাল রাতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে ছেলেটার, সেই ছেলেটি আমার ঘরের ছাদ ধরে আঁকড়ে ধরে আছে। আমি ওর মুখের দিকে তাকাতে লক্ষ্য করলাম মুখ দিয়ে সারা শরীর দিয়ে রক্ত ঝরে পড়ছে, আর সেই রক্তগুলো পড়ছে আমার সেই মেঝেতে। তারপরে সেই অবয়বটা এক বিভৎসভাবে মুখটা হা করলো। আমি সেই দৃশ্য দেখে নিজেকে সামনে রাখতে পারলাম না, আমার ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমি তখনই জ্ঞান হারাই। চোখ খুলে দেখি আমি পড়ে আছি আগাছা ভরা জঙ্গলের মধ্যে। আমি সিধা হয়ে উঠে দাঁড়াই। আমি দেখছি আমি অফিসে জামাতেই আছি, জামা চেঞ্জ হয়নি। সাইড ব্যাগটি মাটিতে পড়ে আছে, বাইকের মধ্যে চাবিটি লাগানো। তার মানে কি আমি বাড়ি যাইনি? সারা রাত আমি রাস্তার মধ্যে পড়েছিলাম। এখন সকাল 8টা বাজে। আমি বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির গেটের সামনে গিয়ে দেখি তালা লাগানো, চাবি আমার প্যান্টের পকেটে। তালা খুলে আমি ঘরের মধ্যে ঢুকি, গিয়ে আমি সিধা বেডরুমে গেলাম। বিছানার মধ্যে দেখি কোনো রক্ত নেই। তাহলে কি এটা আমার স্বপ্ন ছিল? কিন্তু এটা তো আমার স্বপ্ন মনে হয়নি, খুবই একদম ন্যাচারালভাবে জিনিসটা আমার সাথে হলো, যেন আমি নিজে এখানে সেখানে ছিলাম। আমি ফ্রেশ হয়ে বসকে ফোন করে বলি যে আমার আজ শরীর খারাপ, আমার কয়েকদিনের জন্য ছুটির দরকার, অফিসে আসতে পারবো না। আমার শরীরের অবস্থা ভালো লাগছে না শুনে বস ছুটির জন্য রাজি হয়, ছুটি দিয়ে দেয়। আমি স্নান করে সোফায় বসে মাকে ফোন লাগাই। মাকে ফোন করে সব ঘটনা খুলে বলি। মা ঘটনা শুনে আমাকে বলল, চিন্তা করিস না, আমি আজ বিকালে বাস ধরে বাড়ি চলে আসবো। দুপুরে খাওয়া দাওয়া সেরে শুয়ে আছি বিছানাতে। শুয়ে কখন যেন আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে। কলিং বেলের আওয়াজ পেয়ে আমি দরজা খুলে দিকে দেখি মা বাইরে দাঁড়িয়ে আছে। মাকে ভিতরে আসতে বললাম, মা ভিতরে আসলো। মাকে বললাম, মা তুমি বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। চা করে নিয়ে এসে মাকে দিলাম। মা চাটি মুখে না নিয়ে বললো, চাটা রাখ। মা আমাকে একটা তাবিজ গলায় লাগিয়ে দিল, দিয়ে বলল, এটা যেন কোনোভাবে খোলা না হয়। তখন আমাকে মা বলল, আজ দুপুরবেলা আমি আমাদের পাড়ার মন্দিরে গিয়েছিলাম। মন্দিরে পুরোহিত মশাইকে সব ঘটনা খুলে বলার পর সে আমাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যায়। সে তান্ত্রিক সব ভালো মতো শুনে আমাকে বলে, তোর ছেলে যে অ্যাক্সিডেন্টটা দেখার জন্য এগিয়ে গিয়েছিল, সে তার সাথে কিছু একটা জিনিস নিয়ে আসে, যা সেই ছেলেটির শরীরের অংশ। সেই জন্য ছেলেটির আত্মা তোর ছেলের আত্মার সাথে জড়িয়ে গেছে। সে তার ছেলেকে না নিয়ে যাবে না। আমি একটা তাবিজ দিচ্ছি, এটা তোর ছেলেকে গলায় বাঁধতে বলবি, আর বলবি কোনোভাবে যেন না খোলে। আর তোর ছেলেকে বলবি, সেদিন তুই ওখানে গিয়ে কী করেছিলি, তারপর সে বুঝতে পারবে তার সাথে কেন এসব হচ্ছে, আত্মাটা তাকে কেন এতবার দেখা দিচ্ছে। তখন আমার মা আমাকে বলল, তুই সেই জায়গাতে গিয়ে কিছু নিয়ে এসেছিলি? তখন আমি মাকে বললাম, না, আমি তো কিছু নিয়ে আসিনি। মা বললো, ভালো করে মনে করে দেখ তুই কিছু নিয়ে আসছিস কিনা। সেদিনকার জামা কাপড় সব কিছু দেখে ভালো করে। আমি মার কথা মতো সব দেখে আসলাম, কিন্তু আমি কোথাও কিছু খুঁজে পেলাম না। মাকে এসে জানাই, মা আমি কিছু পেলাম না। চা খাওয়া শেষ করে মাকে আজ রাতটা এখানে থাকার জন্য বললাম। মা তাতে রাজি হলো। আমি সব দরজা লক করে ঘরের দিকে পা বাড়াচ্ছি। ঠিক তখনই আমার নাকে সেই মাংস পচা গন্ধটা আসে, যেটা আমার সাথে সেদিন রাত্রেবেলা হয়েছিল। আমি তখন বলি, সে কি? এই তো সেই গন্ধ,
আমি সেই দিন রাত্রে পেয়েছিলাম। কিন্তু এটা কোথা থেকে আসছে? এদিক ওদিক সব ঠিক মতো দেখি, কোথাও কিছু নেই। তখন আমার চোখ যায় আমার জুতার দিকে। আমি জুতাটি হাতে নিয়ে দেখি, তা দেখে আমার চোখ চড়ক গাছ। আমার জুতার নিচে লেগে আছে এক মানুষের শরীরের মাংসের টুকরো, পুরো থেতলে গেছে, একদম রবারের মতো যেন আমার জুতার সোলের সাথে সেটে গেছে। আমি তাড়াতাড়ি মাকে ডাকি, মা দেখেই তখনই বলে, এটাই তো সেই জিনিস, তুই মরা মানুষের শরীরের মাংসের টুকরো নিয়ে জুতার মধ্যে নিয়ে বসে আছিস, এক্ষুনি এই জিনিসটি বাইরে ফেলে আয়। আমি সেই জুতা নেই, জুতাটি ব্যাগে ভরি, বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে আমি ফেলে আসি সেই জুতাটি। তারপর আমি ঘরে চলে আসি। সেই রাতে আর আমার সাথে কোনোভাবে কোনো অসুবিধা হয়নি, সব আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। এখন আমার জীবন বেশ ভালোভাবে চলছে। কিন্তু আমার কানে সেই রাত্রে কে বলেছিল, বাড়ি যাস না, আজ তোর জন্য সে অপেক্ষা করছে, সেটা আজও রহস্য রয়ে গেল। বন্ধুরা, এটাই ছিল ঘটনা। শুনে কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর হ্যাঁ, যারা যারা পার্ট 1টা শুনেন নেই, অবশ্যই শুনে নেবেন। ডিসক্রিপশন সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখানে ক্লিক করে পার্ট 1টা শুনে নেবেন, নাহলে কিন্তু এই পার্টটা বুঝবেন না। তাই অবশ্যই পার্ট 1টা শুনবেন। গল্পটি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনাদের সাথে ঘটে যাওয়া যদি ঘটনা থাকে বা কোনো গল্প থাকে আমাকে জানাবেন। আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা গল্প শেয়ার করতে পারবেন, বা আমার ইমেল আইডিতে গিয়ে গল্প শেয়ার করতে পারবেন। যদি গল্পটি ভালো হয় আমি অবশ্যই পড়ে শোনাবো। তাহলে চলি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভয় নিয়ে। টাটা।